মুলতাজ হঠাৎ করে উদয় হয়েছেন। একদিন এত বিকট গোলাগুলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন, বডি বিল্ডিং করতেছিলেন। বালের বডি বিল্ডিং করো। সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের। দর্শক, কথা বলছি যে 5ই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে সোহেল তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন। 11 জন জেনারেল, তাদের আমাদের চিনা রাখা দরকার না। কারণ হাসিনা কইছিল না, তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তাদের পরিবার এই দেশে থাকে। তো আমরা ওইটা চিনে রাখি, হাসিনার প্লেবুক নিয়ে আমরা খেলি। আপনাদের আগে একটা কথা কইয়া নি, হাতে যতদিন বন্দুক আর কমান্ডে সেনা আছে ততদিন তোমাদের দাম। তারপরে কেউ কালো তোমাদের এইবার তোমাদের তুলিব ফেনা, দেখি কোথাও পাও এততে না। দুনিয়ায় কোনো শুল্টির মধ্যে হান্দায় রক্ষা পাবে না। হাসিনা ক্ষমতায় থাকুক চাই না থাকুক। আসেন আমরা ক্ষণিকের পুত্রগুলারে দেখে নিই, চিনে রাখি আজকের দিনের টিক্কা খান জাউরা কারা ছিল। সেনাবাহিনী তার যতখানি প্রেস্টিজ হারাইছে, গালি খাইছে, ঘৃণা অর্জন করছে, তা এই কয়টার জন্যে। যদি শান্তি মিশন জয় বাংলা হয়ে যায় তাহলে এই কয়টার জন্যই হবে। এই কয়টার টাকা পয়সা পাবে, বাড়ি গাড়ি পাবে, হয়তো চিন্তা ছিল ভবিষ্যতে এই মন্ত্রী এমপি হবে। কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সোনাবাহিনী ডাকা শুরু করেছে, নোটির পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটায় গালি দিবে। ভাবছেন? ভাবেন নাই। আপনাদের বাজেট নিয়ে কথা বলবে, ভাবিছেন? ভাবেন নাই। রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন, এটা বলতে পারবেন না। যাই হোক, জাউরাদের দেখি। জেনারেল ওয়াকারুজ্জামান, ও গেলে হাসিনার আত্মীয়, আর্মি চিফ। ও গেলে আর্মি চিফ হবার পারে না। কারণ শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মি চিফ হওয়া যায় না। তো ওর নাকি হার্টের সমস্যা আছে, মানে ওর নাকি হার্টের মধ্যে কি লাগানো হয়েছে আর কি। আচ্ছা, 2 নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল। আর 3 নাম্বার জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস বলে। এজ এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কমান্ডার 46 ব্রিগেড। এ হচ্ছে ওই যে ওই কইছিল না নির্মূল কর্ম, ওই যে ওই হারামজাদা। এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল SM জাকারিয়া হোসেন, এটা কমান্ডার 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এরই লোকজন কলেছিল ওই যে এখানে একটা লাগানো, ওই যে বিদ্যুৎ চমকের লাগানো, এটা গেল ওর পোলাবান। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, ডিরেক্টর মিলিটারি অপারেশনস। মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি, গ্রুপ কমান্ডার, বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ। এই যে সমস্ত ইয়েগুলো উড়েছিল না, ওই যে ড্রোন ফ্রোন উড়েছিল না, এই হারামজাদা তুলিছিল এটা। আর হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ, জিওসি রংপুর ক্যান্টনমেন্ট। আর হচ্ছে মেজর জেনারেল খালেদ আল মাহমুদ, জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট। হারামজাদা, তুই আর জায়গা পেস নাই, আমার বাড়ির যে বসিস তুই, হ্যাঁ উঠি যে সামনাছু। 10 নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান, জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট। 11 নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল, অপারেশন কমান্ডার PGR। পাশার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটির পোলারা। যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা ছেড়ে দিব। যাই হোক, কয়ে রাখলাম যে কাগেরে ধরা হবে, সেটা আমরা লিস্টি করে রাখছি। দুনিয়ার কোথাও জায়গা হবে না। আর বাংলাদেশে তো হাসিনা চিরজীবন থাকবে না। হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে। এবার আসেন, নতুন খেলা শুরু হয়েছে, সেটা দেখি। ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামেছে তার বি টিমের সদস্যদের। মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে চলমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য। এর সভাপতি হইল বিচারপতি মতিন, আর সহসভাপতি সুলতানা কামাল। দুটাই মার্কামারা। আপনারা সুলতানা কামালরে চেনেন, কিন্তু মতিনের চেনেন না। আসেন, মতিন আসলে কে, এটা আমরা একটু খুঁজে দেখি। হ্যাঁ, আপনি যদি এই দুইটার অতীত একটু ঘাটেন তাহলে পরিষ্কার হবে যে এই কমিশনের উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা, জখম, নির্যাতন, জেল জুলুম, লাশ চুরি, কারফিউ দিয়া, যে ইন্টারনেট বন্ধ করে তার আড়ালে খুনি হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, স্নাইপার দিয়া মারিছে, তার থেকে তার দায় মুক্তি দেওয়া। কোনো আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্যাৎ কইরা দেওয়া। একই সাথে একটা তদন্ত খেলা চালু কইরা আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায় দেওয়া। হাসিনার এটা প্ল্যান। আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুদক লাগায় দেয়, তারপরে দুদক এসে কয় ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুঝেছেন? সবগুলা করেছে। এই যে
এই যে ইয়ে আছে না, এই যে মাদারসোদ আলী, যে মোদাসের আলী আছে না, ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক। তারপরে কইছে ক্লিন, বুঝছাও? এই যে বিচারপতি মতিন কে, এই হচ্ছে সেই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না, তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল। 2010 সালের আগস্ট মাসে আপিল বিভাগ 3 দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে। আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার 2 নম্বর বিচারক ছিল মতিন। এর মধ্যে সবগুলো আছে, কিন্তু ওই যে খাইরুল আছে না, এরা হারামজাদা শুয়ারের বাচ্চা, আর আছে না ওই যে মিজান, এই যে আমাদের সিনহা, ও কলে ছিল, সব কয়টা মার্কা মারাগুলো ছিল। এই যে দেখেন, এই যে রাইট ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, এই যে মতিনের নাম প্রথম পাতায়, প্রধান বিচারপতি পরেই। শুনানির সময় মতিনের আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল, জেল থেকে জেলে। ওই বই থেকে আমি একটু পড়ি। হ্যাঁ, শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন, বিচারপতি এ বি এম খাইরুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন। বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন। বিচারপতি এম এ মতিন গত 3 দিনে অন্তত 6বার বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না, সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন। কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট। মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি। দ্বিতীয় দফার আক্রমণ এলো। এবারের লক্ষ্য আমি। বিচারপতি এম এ মতিন অনেকটা ধমকের সুরে বললেন, লিখিত এফিডেভিটের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না। বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে। আমি নিজেকে এই সেই মনে করি। সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার? আমি অ্যাপ্রেন্টিস সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা? আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা। আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না। সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমে সম্পাদক, চান্স এডিটর। এই যে কইছিল হারামজাদা কইছিল মতিন। ইত্তাকার আক্রমণে ধূলিসাৎ করে দেওয়া হলো আমাকে। বিচারপতি এম এ মতিন রুলিং দিলেন, আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না, ট্রুথ ইজ নো ডিফেন্স। মানে সত্য এইটা কোনো কৈফিয়ত দিতে পারে না, এটা কইছে এই আরামজাদা। বেঞ্চের বৃদ্ধপ্রাত্যক মন্তব্যে হাসির তোরে আমার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেল। চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর ব্যর্থ চেষ্টায় শেষ পর্যন্ত পরাজিত হতেই হলো। চরম বৈরী পরিবেশে কেবল মনের জোরে টিকে থাকা অসম্ভব বোধ হলো। গভীর হতাশায় নিমজ্জিত হলাম। এই বৈরী আদালত মাহমুদুর রহমানকে 6 মাসের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের জেল এই রায় দেয়। বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এইরকম দণ্ড দেওয়া হয়নি। বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল। আদালত অবমাননা মামলায় 1 লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশের আইনে নাই। এই মতিনগং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজিরবিহীনভাবে 1 লাখ টাকা জরিমানার সাজা দিছিল। এর কারণ হিসেবে মতিনগং বলছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা। প্রচলিত আইনের সীমানার বাইরে গিয়া কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের নাই। অথচ প্রধান বিচারপতি হওয়ার ইঁদুর দৌড়ে খুনি হাসিনাকে তোষামত করার অসুস্থ বাসনা থেকে এই কুলাঙ্গার তার সহযোগীরা ডক্টর মাহমুদুর রহমানকে কেবল শুনানি চলাকালে অপমান করে নাই, অন্যায় শাস্তি দেয় নাই, উপরন্ত আইন বহির্ভূতভাবে অতিরিক্ত সাজা দিছে। তো মাহমুদুর রহমানের দোষ কি? মাহমুদুর রহমানের দোষ ছিল একটাই, সেটা হলো উনি একজন সাচ্চা জাতীয়তাবাদী হিসেবে সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভারতের সেবাদাসরা তাই তাকে শাস্তি দিতে মরিয়া হইয়া যায় এবং শেষ পর্যন্ত তারা দেশ ছাড়া করে। তার উপরে হামলা হয় আদালতের প্রাঙ্গণে। মতিন আসলে সেই দিল্লি দাস দলেরই এক প্রধান পান্ডা। নরকের কীট এই বদমাইশ মতিন এখন আসছে বালের গনেরিয়া কমিশন নিয়া। এই গনেরিয়া কমিশন তো হোগা দিয়ে হামলায় দিব শুয়ারের বাচ্চা। এই গনেরিয়া কমিশনের দ্বিতীয় পান্ডা হইল খুনি হাসিনা তথা ভারতের অন্যতম শিষ্য স্পেন্সার সুলতানা কামাল। এর সম্পর্কে আর কিছু বলি না, আপনারা জানেন। এই গনেরিয়া কমিশন এমন সময় গঠন করা হইল যখন গণখুনি হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য এভিডেন্স পাওয়া গেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করার ভিত্তি তৈরি হয়েছে এবং অনেকেই কাজ করতেছে, সিরিয়াস কাজ করতেছে। ইতিমধ্যে আমরা কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে প্রাথমিক আলাপ করছি এবং তাদের পরামর্শ মোতাবেক তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করছি। আমি নিজে আপনাদের অনুরোধ করছি তথ্য প্রমাণ পাঠাতে, অন্যরাও করছেন। এই গনেরিয়া কমিশন প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ নস্যাৎ করার জন্য গঠন করা হয়েছে।
আমরা শুনলামও না এত গুরুত্বপূর্ণ উদ্যোগ না হইতেছে, প্রকাশ্যে কোনো আলোচনা হইল না, হঠাৎ কইরা সুলতানা কামাল আর ফটকা মতিন হাজির হইল এই কমিশন নিয়ে। ছাত্রদের উপরে সীমাহীন বর্বর আক্রমণের 2 সপ্তাহে কিন্তু তাদের কোনো আওয়াজ পাওয়া যায় নাই। কোথায় ছিল তারা যখন খুনি হাসিনার বাহিনীরা ছাত্রদের ভিনদেশি হানাদারদের মতো হামলা কইরা খুন জখম করতেছিল, ব্লক রেড করতেছিল? তারা এই বালের কমিশনটার নাম দিল জাতীয় কমিশন। জাতির সাথে কথাবার্তা নাই, জাতি জানতেও পারলো না, কিন্তু জাতির নামে কমিশন হয়ে গেল। কি চমৎকার কথা, একেবারে খুনি হাসিনার দামি নির্বাচনের মতো। আমরা খুব ভালো করে বুঝি যে এই দামি গণেরিয়া কমিশনের আসল মতলব হইল এর মাধ্যমে খুনি হাসিনা আর তার নেতৃত্বে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় চাপাইয়া দিবে অন্যের উপরে। আমরা এই কমিশনের বিভিন্ন পদে যাদের নাম দেওয়া হয়েছে তাদের আহ্বান জানাই তারা যেন এই দুষ্টু উদ্যোগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন, না হইলে গণদুশ্মন হিসেবে বিবেচিত হবেন। তারা যদি প্রকৃতই বাংলাদেশের চলমান মানবতা বিরোধী অপরাধের তদন্তে পজিটিভ ভূমিকা রাখতে চান, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়ার যে প্রক্রিয়া প্রবাসীরা ইতিমধ্যে শুরু করছেন, সেই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাই। এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো, কারা এটা করতেছে, কিভাবে হচ্ছে, এটা আমরা জানাবো খুব শীঘ্রই, সম্ভবত এর পরের এপিসোডেই আমি জানাবো। এবং কাজ কিভাবে আগাচ্ছে, কিভাবে আমরা কাজটা করব সেটাও আমরা জানাবো। এই গণকমিশনকে বলতেছি, যে গণকমিশনে মতিন আর সুলতানা কামাল আছে, সেটা আমাদের কাছে গণেরিয়া কমিশন। এর মধ্যে অনেক ভালো মানুষ আছেন, আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, এই কমিশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন, অথবা এই 2 জনকে পাছায় লাথি দিয়ে বের করে দেন। এদের সাথে নিয়ে কাম শুরু করলে আমি কিন্তু পাছার চামড়া লাল করে দেবো সবারই। সরি করার টাইম পাইবেন না কেউ, আমি চিনি বা না চিনি, যতই ভালো মানুষ হন না কেন। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কইলে গণেরিয়া কমিশন একদম পশ্চাতে হামদায় দিবে। এর মধ্যে আমরা আবার দেখতে পেলাম আর একটা কাহিনী, কিচ্ছা। কিসে কিচ্ছা? সোহেল তাজ হঠাৎ করে উদয় হয়েছেন। একদিন এত বিকট গোলাগুলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন, বডি বিল্ডিং করতেছিলেন। বালের বডি বিল্ডিং করো। শেখ সেলিম পার্কিনসনের রোগী, শালা কথা কইতে মাথা কাঁপে, হাত কাঁপে। সে মিয়া তোমারে থাবড়ায়, আর তুমি বডি নিয়ে সে থাবড়া খাইয়া ঠাসি খাইয়া অভিমানে মন্ত্রিত্ব ছেড়ে দাও। ওই তো তোমার পৌরুষ। এখন জায়গায় উঠে পৌরুষ জায়গায় উঠছে, তাই না? সোজা চলে গেলা ভাতের হোটেলের আরুনের কাছে, না নাস্তা খাইতে না। সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তাড়নায় আন্দোলনের 6 জন সমন্বয়কদের খোঁজ নিতে। নিজের সম্মানের খোঁজ নাই, আরেকজনের খোঁজ নিতে গেছে। আচ্ছা সোহেল তাজ, বুঝলাম আপনার বিবেক আছে, কিন্তু আপনি কি বুদ্ধিও হারায় ফেলছেন? এককালে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এই হারুন ফারুনদের বসের বস ছিলেন। আপনি কি জানেন না যে হারুন চলে খুনি হাসিনার নির্দেশে? আপনি কেন তাহলে হারুনের কাছে যাবেন? আপনি তো যাবেন খুনি হাসিনার কাছে। অন্তত পক্ষে আপনার বোন, যিনি দামি নির্বাচনে এমপি হয়ে এখন খুনি হাসিনার একজন প্রতিমন্ত্রী, সেই অর্থে তার অপকর্মের দোষর। আপনি তো তার কাছে যাইতে পারতেন, আপনার বোনের কাছে না। আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে। মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন? হ্যাঁ, আপনি তো মিয়া প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলাদা করার জন্য হারুনের ওখানে গেছিলেন। আমি যদি বলি হারুনকে ফাঁসিতে গেছিলেন, তাহলে কি ভুল হবে? আর সেই সাথে আপনার তুলনামূলক ক্লিন ইমেজ ব্যবহার করে জনগণকে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আওয়ামী পরিবারের সবাই খারাপ না, আওয়ামী পরিবারের সব কটা জাউরা, 2 জেনারেশনের খানদানি জাউরা, আপনি সহ। খামাখা টাইম নষ্ট করেন না। আপনার নিজের বোন যখন খুনি হাসিনার দোষর, তখন আপনি তো নিজেকে আওয়ামী লীগের হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপিত করতে পারবেন না। বরং পাবলিক বুঝা যাবে যে আপনি হইতেছেন ভারতীয় বি টিমের একটি ইম্পর্টেন্ট পার্ট। আপনার বাপও তাই ছিল। যাই হোক, ওইটা নিয়ে আর আমরা কিছু বলতে চাই না। আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ, নাকি এখন আপনি ঘুমন্ত? আমরা ডাইনিকে টেনে নামাবই, আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তাকে তুলে ছাড়বই। আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না। এই ডাইনির পতনের সাথে সাথে ভাসানী সোহরাওয়ার্দীর হাতে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে, যেটা হয়েছিল মুসলিম লীগের ভাগ্যে। একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে। আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন, ওইখানে ফিরে যান। খামোখা কেন হারুন ফারুনদের অফিসে ঘোরাঘুরি করে জুতার তলা ক্ষয় করবেন? জনগণের সন্দেহ আর দুর্নাম কমাবেন। আপনি গালি খাবেন, আপনার বাপ মরা বাপও গালি খাবে, যাকে আমরা গালি দিতে চাই না আর কি। তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন, এতে ওদেরই মঙ্গল। সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের। দর্শক, কথা বলছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে সোহেল তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন। আর তার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট অথবা ভিলেন বলা হয়, সেই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন। যে শেখ হাসিনা ফোনে গান গাইতেন, তোমায় আমি ছাড়বো না, তো এরকম নানান কিছু কিন্তু আমরা দেখছি।
নানান ঝড়ঝাপটা মাঝখানে গেছে। এরপর দেখছি ডক্টর ইউনুসকে গিয়া তিনি অনেক থেরাপি শিখাইছেন, ব্রেইনের থেরাপি, হাঁটুর থেরাপি, কিভাবে মানে ব্যায়াম করলে মানে ঠিকঠাক থাকবে। এরপর ডক্টর ইউনুসের সাথে সোহেল তাজের সাক্ষাতের পর তার উপর দিয়ে যে ঝড়টা ছিল এটা অনেকটা কমে গেছে, কিন্তু ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। ইতিমধ্যেই রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়ে বসছে, তার মানে ভেজাল আছে। ঘটনা কি? পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন, আসলে কি তাই? যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে। যদিও সোহেল তাজের বিদেশে যাবার যেই নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে, অন্য ঝামেলা নেই। এখন কেন তার নাম আসছে? পিনাকি ভট্টাচার্য বলছেন যে বিডিআর এর যে তদন্ত রিপোর্ট সেইটা জমা দেওয়ার পর অনেকেই গ্রেপ্তার হবেন। শুরুর দিকে সোহেল তাজ আর মুন্নি সাহাও থাকতে পারে। অন্য একটি পোস্টে বলছেন, আমার অনুমান হলো যারা বিডিআর এর সাথে গ্রেপ্তার হতে পারে জয়ী মামুন, মঞ্জুরুল হাসান, বুলবুল। এখন কেন আসলে সোহেল তাজের বিষয়টা এখানে মানে গণমাধ্যমে আসলো? এখন এটা নিয়ে নানান পারসেপশন আছে। যখন পিলখানার সেই ঘটনা ঘটছিল তৎকালীন প্রেক্ষাপটে সোহেল তাজ কিন্তু বাংলাদেশে ছিলেন না। কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার আগে পরে বিডিআর এই ঘটনায় যতগুলো রিপোর্ট হয়েছে বা সোহেল তাজ তিনি বিভিন্ন দাবি করছেন, তারপরে অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু সোহেল তাজের বিরুদ্ধে অনেক ধরনের তথ্য প্রমাণ অনেক কিছু হাজির করার চেষ্টা করেছেন। আর সোহেল তাজও পিলখানার ইস্যুতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই দিন তিনি তাৎক্ষণিকভাবে বিদেশ থাকলেও ওভার দ্য ফোন তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন। তৎকালীন সময় শেখ হাসিনা তাকে কি বলেছিল, মানে নিজের যে ক্লিয়ারেন্সের জায়গাটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন। তো এত কিছুর পরও কোথাও না কোথাও যেহেতু তিনি তৎকালীন সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন অথবা পদত্যাগ করেছিলেন এরপরে আইসা, তো নানান কারণে এখন চাইলেও তিনি তার এই জায়গা থেকে আসলে সরতে পারছেন না। তবে তার যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা সেটা নিয়েও মানে প্রশ্ন আছে, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? কারণ গণমাধ্যমে এখন বিভিন্ন ধরনের কিউ কার্ড দিয়ে আসলে অনেক ধরনের তথ্য ছবি চলে আসে, একটু কনফিউশন আছে। তবে এতটুকু যে সোহেল তাজের গ্রেপ্তার হওয়ার শঙ্কা আছে। আর মুন্নি সাহা কেন? কারণ ওই সময় এই পিলখানা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, তারপর হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটা সেটেলমেন্ট ছিল যেন এই বিষয়টা নিয়ে খুব বেশি অ্যাক্টিভিটিস না হয়। বা এখানে অনেক কিছু ছিল, হয়তো এখন পর্যন্ত আমরা এই রিপোর্টে কতটুকু জানছি জানি না, যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল যেন আওয়ামী লীগ সরকার কোনো ডিস্টারবেন্সে না পড়ে। তো সেই ক্ষেত্রে যারা যারা এই ঘটনাটার আগে পিছনে যে যেখানে কলা কৌশলী ভূমিকা রেখেছেন তাদেরকে এখানে হয়তোবা এখন আইনের আওতায় আনা হবে। তবে সোহেল তাজের বিরুদ্ধে রিপোর্টে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে, সেই রিপোর্টে সোহেল তাজের নাম আসছে কিনা অথবা তিনি কি কোথাও পেছনে কোনো ভূমিকা রেখেছেন কিনা এই সম্পর্কে কিন্তু আমরা সেই তদন্ত রিপোর্ট থেকে গণমাধ্যমকে উদ্ধৃত করে আসলে তেমন কোনো তথ্য পাইনি। শুধুমাত্র অনলাইন কিংরা বলছেন পিনাকি, ইলিয়াস যারাই আছেন যে এরা গ্রেপ্তার হতে পারে। তারপরে সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো বিবৃতি নেই, হয়তো আসলে আমরা বলতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। সোহেল তাজকে মেনশন করা হয়েছে। সোহেল তাজকে আমাদের মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবাসী সরকারের, এবং বাংলাদেশের সমগ্র রাজনীতির ইতিহাসে যে কয়জন বরেণ্য এবং সম্মানিত ব্যক্তি আছেন তাদের মধ্যে মরহুম তাজউদ্দিন সাহেব প্রধানতম, এবং সেই তাজউদ্দিন সাহেবের সন্তান হলেন জনাব সোহেল তাজ। সোহেল তাজ আমেরিকাতে লেখাপড়া করেছেন, তারপর একাধিকবার সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ জামানাতে, আর সর্বশেষ যখন বিডিআর মিউটিনি হলো সেই সময়টিতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বলে থাকেন যে এই বিডিআর মিউটিনিটি যখন হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন। কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তারা সবাই প্রথম দিন থেকে বলার চেষ্টা করছেন, না ঠিক বলার চেষ্টা না, সরাসরি বলছেন যে সোহেল তাজ এই ঘটনার সঙ্গে জড়িত। যেভাবে তাপসের নাম আসছে, ব্যারিস্টার তাপসের নাম আসছে, যেভাবে জাহাঙ্গীর কবির নানকের নাম আসছে, মির্জা আজম সাহেবের নাম আসছে, একইভাবে জনাব সোহেল তাজ পরিপূর্ণভাবে তার দায় দায়িত্ব এড়াতে তো পারেনি না, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তিনি জানতেন, এরকম একটি ঘটনা ঘটানোর জন্য তিনি কাজ করেছেন, তার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের যারা বিরুদ্ধ লোকজন তারা সবাই এই কথাগুলো বলার চেষ্টা করেছেন, এবং এটাকে ডিফেন্ড করার জন্য বা এটাকে এড়ানোর জন্য সেই সোহেল তাজ এ যাবৎকালে করেননি এমন কোনো কর্ম নেই। তিনি আওয়ামী লীগ ছেড়েছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, এমপিগিরি ছেড়েছেন, আর গত 14 মাস ধরে শেখ হাসিনাকে তিনি যেভাবে ছোট করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জামাতের যারা লোকজন রয়েছে, বিএনপি যারা লোকজন রয়েছে, এভাবে আসলে শেখ হাসিনাকে কেউ ছোট করেনি। এমনকি ওই যে আমার ফাঁসি চাই, একজন রেন্টু, কি রেন্টু যেন রয়েছে, তাকে দিয়ে একটা বই লেখানো হয়েছিল বা তিনি নিজে লিখেছিলেন আমার ফাঁসি চাই। তো সেই রেন্টুও মূলত সোহেল তাজের মতো এতটা নির্মম এবং নিষ্ঠুর ভাষায় শেখ হাসিনাকে সমালোচনা করেনি। তো এই বিষয়গুলো নিয়ে তিনি এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন, বিশেষ করে তার একজন বোন তাকে খুব সাহায্য করেছেন। তিনি মুজিব কাকু হিসেবে বিখ্যাত, আমেরিকাতে থাকেন, একটা বইও লিখেছেন, নেতা থেকে পিতা। তো সেই তারা দুজনে মিলে প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, এবং তারা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা তাদের সঙ্গে সুষ্ঠু আচরণ করেননি, সঠিক আচরণ করেননি,
এবং শেখ হাসিনা এবং তার পরিবার, সেই পরিবার অ্যাবসলিউটলি করাপ্টেড পরিবার। তারা শহীদ বা প্রয়াত বা মরহুম তাজউদ্দিন সাহেবের যে প্রাপ্য সম্মান এটা দেয়নি, বরং এই পরিবারটিকে তারা, অর্থাৎ শেখ পরিবার, অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যদি সোহেল তাজকে বা সোহেল তাজের বোনকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে তাদের আর সম্মান থাকে না। সম্মান রক্ষা করার জন্য এই কাজ করেছে, কিন্তু তারা এই কাজের আড়ালে মূলত এই তাজউদ্দিন পরিবারকে সম্মানের পরিবর্তে অসম্মান করেছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন পরিবার যে ভূমিকা ছিল, পরবর্তীতে 75-এর পরবর্তীতে জোহরা তাজউদ্দিন না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না, সার্ভাইভ করতো না। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এটা কায়মনো বাক্যে এটা স্বীকার করে। তো এটা নিয়ে সোহেল তাজের গর্ব আছে, কিন্তু তার ধারণা যে তার মায়ের যে সম্মানটা প্রাপ্য ছিল এটাও শেখ হাসিনা দেয়নি। এনিওয়ে, তিনি এই কথাগুলো বলছিলেন, তার সমালোচক যারা আছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে মূলত তিনি বিডিআর বিউটি নিতে তার যে সম্পৃক্ততা রয়েছে এই দায় এড়ানোর জন্য তিনি ওভার অ্যাক্টিং করছেন, তিনি ভয় পাচ্ছেন, বারবার ওভার অ্যাক্টিং করছেন। আমিও একাধিকবার সেই ইন্ডিকেট করে বলার চেষ্টা করেছি। জনাব সোহেল তাজের সঙ্গে যেহেতু আমি একসঙ্গে একই পার্লামেন্টে ছিলাম ওইরকম, তো সেই খাতে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও আমি তিনি পার্সোনালি ডিসকমফোর্ট ফিল করেন বা গিলটি ফিল করেন এরকম কোনো কথাবার্তা বলিনি। আমি প্রাণান্ত চেষ্টা করেছি সবসময় তার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলার জন্য বা কখনো কখনো তাকে প্রমোট করার জন্য। তো তিনি যে কাজই করে থাকেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন একাধিকবার, তিনি কিছু মুভমেন্ট করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ রক্ষা তার তো হলো না। এই যে ফজলুর রহমান কমিশন, সেই ফজলুর রহমান কমিশনে তাকে যেভাবে জড়ানো হয়েছে তাতে মানুষের যে তার সম্পর্কে ধারণা ছিল বা সন্দেহ ছিল, সেই সন্দেহটা এখন রীতিমতো একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে এখানে প্রমাণিত হলো। এই কমিশন একটা বিষয় এসেছে, সেটা হলো যে তিনি এই অনেকগুলো পোশাক তৈরি করার জন্য বিডিআর কর্তৃপক্ষের নিকট থেকে যে কাপড় নিয়েছিলেন, মানে কাপড়টা নেওয়া হয়েছিল যে তিনি বিডিআরের পোশাক পরে সেই অনুষ্ঠানে উপস্থিত হবেন এই কথা বলে, এরকম একটা রিপোর্ট নাকি এসেছে, আমি একজন সামরিক কর্মকর্তার ভিডিও থেকে জানলাম। তো সেখানে একটি সিঙ্গেল, অর্থাৎ সোহেল তাজের জন্য যদি একটা সিঙ্গেল পোশাকের জন্য যদি কাপড় নেওয়া হয় সেটা হয়তো দেখা গেল যে হয়তো 10 গজ বা 5 গজ ইটস ওকে, কিন্তু যে পরিমাণ কাপড় নেওয়া হয়েছে তাতে করে 300 বা 400 মানে ড্রেস তৈরি করা যায়। সবাই ধারণা করছেন যে এই বিডিআরের ড্রেস ওই কাপড় দিয়ে তৈরি করে ঘটনার দিন তাদেরকে বিডিআর সাজিয়ে অস্ত্র হাতে সেই পিলখানাতে পাঠানো হয়েছিল।